আমি সেই নারী না যে আমি ভিক্ষার থলে নিয়ে পার্টি অফিসে আর আমার বড় বড় নেতাদের কাছে দ্বারস্থ হয়ে ভিক্ষা চাবো, আমাকে নমিনেশন দেন, আমাকে এই পোস্টটা দেন। আমি এই নারীর নারীত্ব পছন্দ করি না। আমি সমান পায়ে হেঁটে আমার যদি যোগ্যতা থাকে, আমার যোগ্যতা মাফিক যেই চেয়ারের উপযুক্ত আমি, ওই চেয়ারে আমাকেই বসতে দিতে হবে। এই পরিস্থিতিতে পড়বে। আমি অনেক আশাবাদী। আগস্টে একঝাঁক উচ্চশিক্ষিত তরুণ তরুণী যখন সামনে আসলো যে আমি যেটা পাইনি, আমার দ্বারা যেটা হয়নি, আর আমি যেভাবেই হোক একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারিনি, আমার ত্যাগের স্বীকৃতি, আমি নির্যাতিত হওয়ার শব্দটা শুনিনি, এবং যখন শোনার দরকার তখন সেখানে কার্যকারিতা আসে নাই। তো এদেরকে নিয়ে আমি একটু মনে মনে নারী হিসেবে, আমি কিন্তু পুরুষের বিপক্ষে না, আমি বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত সাবলীল স্বাধীনতা, মার্জিত যে স্বাধীনতায়, এটাই কিন্তু আমি ছোটবেলা থেকে বিশ্বাস করে আসি, এবং আমি যতদিন বেঁচে থাকবো সেটা নিয়ে বিশ্বাস করব। নতুন বন্দোবস্তের কথা বলে যে রাজনৈতিক সংগঠনটা আসলো, তারাও সেই ত্যাগী পরীক্ষিত দিনের আলোর মতো। দেখেন আমাদের সময় ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে বিকালের পরে সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, স্বজনের বাসায় যেতে গেলে দরখাস্ত নিয়ে প্রভোস্টের পারমিশন নিয়ে যেতে হতো। এইরকম একটা নিয়ম কানুনের ভিতর দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করছি, শিক্ষা জীবন, এবং 2 বছর আমি 2 টার্মের ভিপি ছিলাম। 140 টাকা খরচ করতে পারতাম আমার বডির মিটিং এ, কিন্তু আমি কোনোদিন সেই টাকাটা নিই নাই। আমি নিজের বাবার হোস্টেলের পয়সাটা বাঁচিয়ে একটা সিঙ্গাড়ার একটা লাড্ডু খাই দিতাম, কিন্তু আমি ওইটা গ্রহণ করতাম না। ওই যে আমার জন্য যেটা বরাদ্দ ভিপি হিসেবে ক্যাবিনেটকে নিয়ে মিটিং করার, তাই এখানে তখন আমার একটা সততার ব্যাপার ছিল যে এইটা আমি খরচ করব, তো এটা খরচ করলে তো সব মেয়েদের হক থেকে আমি খরচ করছি, তো এইটা তো আমার ঠিক হবে না, অথবা আমি যেটুকু পারবো আমার ক্যাপাসিটি মাফিক আমি করবো। দ্বিতীয়ত দেখেন, আমি 90-এর দশকে এসে দেখলাম যে ভিপিজিএস মানে হল দখল করে থাকা, পান্ডা গুন্ডা সান্ডা পালা, এবং রেস্টুরেন্টে হলের যে ডাইনিং, সেই ডাইনিংয়ে রীতিমতো বাকি খাওয়ার একটা প্রবণতা। অথচ আমি কিন্তু আমার 4 সিটের রুম, যেটা আমাকে এককভাবে দেওয়া হিসেবে নিই নাই, কারণ মেয়েদের এত সিট সমস্যা। আমি ভিপি হয়েছি, ভোট কারা দিছে, আমার মেয়েরা আমাকে দিছে, তাহলে আমি রাজকীয়ভাবে একটা রুমে হাত পা বিছায় থাকবো, আর অন্যান্য মেয়েরা কলরব গণভবনে একটা থাকার জায়গা পাবে না, কিচেন রুমে রাত্রে যে ঘুমাবে, টিভি রুমে রাত্রে যে ঘুমাবে, এইটা তো ঠিকানা হতে পারে না। তাহলে এইখানে আমি না নিয়ে আমি 4 সিটের রুমেই থাকতাম, যেটা আমার নামে অ্যালট ছিল, এবং ভিপি রুম আমি নিই নাই, এবং 8 জন থাকতাম, প্রয়োজনে 16 জনও থাকতাম। কিন্তু এখানে একটা ব্যাপার, আমি তোকে দল করতে বাধ্য করতাম না। আমার গেস্ট অন্য সংগঠনে মিছিলে যায়, অনেকে আমাকে বলে যে তোমার গেস্ট অন্য সংগঠনে মিছিল করছো, তুমি তোমার দলে আনতে পারো না, এটা কেন? আমি বলি ও আমার গেস্ট, কিন্তু ওর রাজনৈতিক স্বাধীনতাটা, ভালোটা মন্দটা ওকে বাঁচতে দেওয়ার সুযোগ যদি না থাকে, আমি যদি তাকে নিয়ন্ত্রণ করি, তাহলে এইটা আমার লিডারশিপের কোয়ালিটি হলো না। আমি যখন ওল্ড ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি কাউকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফুল নিয়ে যেতাম না। আমি যখন ঢাকায় আসলাম, দেখলাম যে সিনিয়ররা হুড়াহুড়ি করে নেত্রীদের কাছে, নেতাদের কাছে যাওয়ার জন্য। আমি ওই ফার্স্ট ইয়ারের মেয়েটাকে আগায় দিতাম। ওই যে ফুলটা দিল, ওই স্মৃতিটা মনে রেখে তার যতদিন বেঁচে থাকবে, এই দলটার প্রতি সে একটা তার সমবেদনা, সমবেদনা আগ্রহ, আকর্ষণটা তার থাকবে। এটা কিন্তু আমি ছোটবেলা থেকে চিন্তা করে আসতাম। আচ্ছা, এখন এইখানে দেখেন, আজকে রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দলের কোনো দায়িত্বই নেই, এটা আমি মানি না। 100% রাজনৈতিক দলের দায়িত্ব আছে। ক্ষমতায় কারা যায়? রাজনৈতিক সংগঠন যায়। বিরোধী দলে কারা থাকে? রাজনৈতিক সংগঠনের লোকেরাই থাকে। আইন কারা পাশ করে? আমার কৃষক কি আইন পাশ করে? রিক্সাওয়ালা দবির উদ্দিনকে আইন পাশ করে? আমার গ্রামের কুলসুম তো আইন পাশ করে না। আইন পাশ করে রাজনীতিবিদেরাই, এবং যারা সংসদ সদস্য হন। অতএব এখানে নারীদের, আমি সেই নারী না যে আমি ভিক্ষার থলে নিয়ে পার্টি অফিসে আর আমার বড় বড় নেতাদের কাছে দ্বারস্থ হয়ে ভিক্ষা চাবো, আমাকে নমিনেশন দেন, আমাকে এই পোস্টটা দেন। আমি এই নারীর নারীত্ব পছন্দ করি না। আমি সমান পায়ে হেঁটে আমার যদি যোগ্যতা থাকে, আমার যোগ্যতা মাফিক যেই চেয়ারের উপযুক্ত আমি, ওই চেয়ারে আমাকেই বসতে দিতে হবে। আমার ওই চেয়ার এখান থেকে সেখান থেকে হাইব্রিডদের আর পোষ্যকটা দিয়ে তুমি ভরে দিবা, এইখানে রাজনৈতিক সংগঠনগুলার এই দৃষ্টিভঙ্গির প্রতি আমার কিন্তু ব্যাপক আপত্তি। কারণ কর্পোরেটে যারা আছেন, তাদের যদি কর্পোরেটের যোগ্যতা না থাকে, অফিসিয়ালি যারা আছেন তাদের চেয়ারে বসার যোগ্যতা না থাকলে জোর করে কিন্তু কেউ বসায় দেয় না, চেয়ারটাকে নিতে হয়। কিন্তু বাংলাদেশের সোসাইটি দেখেন, আমি যেহেতু লয়ার, আমি একটু ইনভেস্টিগেটও করি। যেমন একজন ডিসি মহিলা,
তো তার 2-4 জন স্টাফকে জিজ্ঞেস করি তোমাদের ম্যাডাম কেমন, তো বলে যে ম্যাডাম একটু বেশি বাড়াবাড়ি করে। দেখেন ওই সাবঅর্ডিনেট এক পুরুষ দৃষ্টিভঙ্গিটা ম্যাডামের নেগেটিভ অ্যাটিটিউডে চলে যায়, কিন্তু কিন্তু একটা পুরুষ ডিসি অনেক খারাপ, কেমন হয় স্যারের মতো মানুষ হয় না। এই যে আপনি খেয়াল করে দেখেন ছোট্ট ছোট্ট জায়গাগুলা, এখান থেকেও কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি আসলে দৃষ্টিভঙ্গিগত কারণে। এখন এই দৃষ্টিভঙ্গিগত কারণটা আমাদের কিন্তু পরিবর্তন হওয়া দরকার।